সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে ব্যাকরণিক শব্দ শ্রেণীর সাধারণ ধারণা নিয়ে আলোচনা করেছিলাম এবং ৮ প্রকার শব্দ শ্রেণী নিয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের আজকে ব্যাকরণিক বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এর দ্বিতীয় ক্লাস। আজ আলোচনা হবে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও ক্রিয়ার শ্রেণীবিভাগ। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার। আমার পরিচয় এবং মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা প্রয়োজনে কথা বলতে পারো। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি ভালো লাগা থেকে গ্রহণ করবে এবং ব্যাকরণিক শব্দ শ্রেণীর ধারণা তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। শ্রেণী বিভাগ এবং উদাহরণগুলো জানলে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করা সহজ হবে, এই প্রত্যাশায় আমাদের আজকের ক্লাস। আমাদের ৮ প্রকার শব্দ শ্রেণীর আজকে প্রথম 4টি নিয়ে আলোচনা হবে। আগামী দিন শেষ ক্লাসে বাকি 4টা শ্রেণীর বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা হবে। বিশেষ্যের শ্রেণী বিভাগ নিয়ে আজকে প্রথম আলোচনা করব। আমরা জানি যে শব্দ শ্রেণী কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, দ্রব্য, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। অর্থাৎ নামবাচক শব্দ, গুণ, কাজ ইত্যাদির নাম বোঝালে সেটা আসলে বিশেষ্যের অন্তর্ভুক্ত হবে। অন্য শব্দের তুলনায় যে বিশেষ্যের আলাদা বৈশিষ্ট্য আছে তা বিবেচনায় নিয়ে নিম্নলিখিত শ্রেণী বিভাগ। সংজ্ঞা বিশেষ্য, প্রপার নাউন। এ ধরনের বিশেষ্য ব্যক্তি, স্থান, দেশ, শিল্পকর্ম, পত্রিকা, বই, মাস, দিন ইত্যাদি সুনির্দিষ্ট নাম বোঝায়। যেমন নজরুল, ঢাকা, বাংলাদেশ, পদ্মা, বৈশাখ, শনিবার ইত্যাদি। তাহলে প্রপার নাউন, কমন নাউন, এগুলো নিয়ে প্রপার নাউন নিয়ে আমাদের ধারণা আছে। সংজ্ঞা বিশেষ্য, প্রমিত বাংলা ব্যাকরণে বাচক শব্দটি বাদ দিয়েছে। সাধারণ বিশেষ্য, কমন নাউন। এ জাতীয় বিশেষ্য বিশেষ বা নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম না বুঝিয়ে সাধারণ ও সামগ্রিকভাবে ওই শ্রেণীকে বোঝায়। এ ধরনের বিশেষ্য অর্থের দিক থেকে সংজ্ঞাবাচক বিশেষ্যের বিপরীত, যেমন মানুষ, নদী ইত্যাদি। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য এবং এর যে আমরা দেখি যে নাম বোঝায় ব্যক্তি, বস্তু, স্থান। আর সাধারণ বিশেষ্যে আসলে সাধারণ বা সামগ্রিকভাবে ওই শ্রেণীকে বোঝায়। সাধারণ বিশেষ্যকে আবার 3 ভাগে ভাগ করা হয়: ইন্দ্রিয় গ্রাহ্যতা, গণনযোগ্যতা এবং সজীবতা। বিশেষ্য সর্বনামের বহুবচন ব্যবহৃত হয়। তাহলে বিশেষ্যের বহুবচন আছে। সংজ্ঞা বিশেষ্যের বহুবচন অনেক সময় হয়, কিন্তু ব্যক্তি বা বস্তুর বহুবচন বোঝায় না। যেমন সুকান্তরা, রশিদরা, এ দ্বারা বোঝায় ওই ব্যক্তি বা বস্তু এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি বস্তু। মানে সুকান্তের মতো কবিরা বা রশিদের মতো ব্যক্তিবর্গ। এভাবে বিশেষ সংজ্ঞা বিশেষ্যেরও বহুবচন হতে পারে। ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে বিশেষ্যের শ্রেণী বিভাগ। মূর্ত বিশেষ্য, কনক্রিট নাউন। এমন ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় যা দেখা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া কিংবা পরিমাপ করা যায়, যেমন গোলাপ, পানি, বাক্স, হাত ইত্যাদি। ভাব বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন। নির্বস্তুক অবস্থা, মনোগত ভাব বা গুণগত বৈশিষ্ট্য ইত্যাদির নাম বোঝায়। নির্বস্তুক মানে যেটা বস্তু নয়, মানুষের ভাব, আবেগ
বা কোনো গুণ বৈশিষ্ট্যকে বোঝায়। আনন্দ, ইচ্ছা, শক্তি, ক্ষমা, দুঃখ, পাপ, বিস্ময়, যুক্তি, রাগ, সন্দেহ, সাহস, এগুলো আসলে কোনো বস্তুগত বিষয় না, মানসিক ব্যাপার, গুণগত ব্যাপার, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ভাব বিশেষের সঙ্গে বহুবচন প্রয়োগ খুব স্বাভাবিক নয়। ভাব বিশেষে বহুবচন হয় না, আনন্দরা, ইচ্ছারা হয় না, কাব্যিক ভাবে ব্যবহৃত হতে পারে। গণন যোগ্যতা অনুসারে তিনটি ভাগ রয়েছে। গণন বিশেষ্য, কাউন্ট নাউন, যেগুলো গণনা করা যায়। দিন, শিক্ষক, গ্রন্থ, বিড়াল, জাহাজ, এগুলোর সাথে রা, এরা, টা, গুলো, এগুলো প্রত্যয় যুক্ত হতে পারে। নির্দেশক বলে এটা। পরিমাপ বিশেষ্য, মাস নাউন, সংখ্যা বা ধারণা নয়, পরিমাপ করা সম্ভব। চাল, ডাল, চিনি, তেল, নুন, পানি, মাটি, এগুলো। সাধারণভাবে বিশেষ্যের বহুবচন হয় না, কারণ চাল গণনা করার সুযোগ নাই, এখানে আসলে পরিমাপের বিষয়। সমষ্টি বিশেষ্য, কালেক্ট নাউন, কোন দল বা গোষ্ঠীর একক বা সমষ্টি বোঝায়। গুচ্ছ, ঝাঁক, দল, জনতা, পরিবার, বাহিনী, মিছিল, শ্রেণী, সংসদ, সভা, সমাজ, সমিতি ইত্যাদি। সাধারণ প্রয়োগে এ জাতীয় বিশেষ্যের বহুবচন হয় না, বিশেষ প্রয়োগ হতে পারে। সমষ্টি, গুচ্ছ, এটা একসাথে সমষ্টিকেই বোঝাচ্ছে। ঝাঁক, দল, এজন্য এগুলোর আর বহুবচন হয় না। সজীবতা অনুসারে বিশেষ্যের শ্রেণীবিভাগ। জীবন্ত ও সক্রিয় সত্তা কিনা সে বিচারে সাধারণ বিশেষ্যকে দুটি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সজীব বিশেষ্য, অ্যানিমেট নাউন, জীবন্ত বা সক্রিয় সত্তার সাধারণ শ্রেণীকে বোঝায়, যেমন মানুষ, পাখি, বাঘ ইত্যাদি। সজীব বিশেষ্য ক্রিয়ার সক্রিয় কর্তা হিসেবে ব্যবহৃত হতে পারে। অজীব বিশেষ্য, ইনঅ্যানিমেট নাউন, জীবন্ত নয় এবং নিজে চলাফেরা করতে পারে না, ধারণাযোগ্য, ইন্দ্রিয় গ্রাহ্য এমন কিছু সাধারণ নামকে বোঝায়, যেমন আকাশ, ঘর, জুতো, পানি, বই, ফসল, মাটি, যন্ত্র, লোহা ইত্যাদি। গণনযোগ্য অজীব বিশেষ্যের বহুবচন হয়, তাহলে যেগুলো গণনা করা যায় সেগুলোর আবার বহুবচন হয়, কিন্তু গণনা করা না গেলে ধারণা বা মানে এগুলোর বহুবচন হয় না, গণনাযোগ্য না হলে, গণনযোগ্য না হলে। অন্য শ্রেণীজাত বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন, ক্রিয়া বা কাজের নাম বোঝায়। করা, দেখা, পড়া, বলা, খাওয়া, দেওয়া, যাওয়া, চলন, পঠন, ভোজন, শয়ন, করানো, নামানো, পড়ানো ইত্যাদি। এগুলিকে ক্রিয়ার এক ধরনের অসমাপিকা রূপ হিসেবেও গণ্য করা হয়। চলন বা ভোজন, করা, এগুলো। বিশেষণ জাত বিশেষ্য, বিশেষণ থেকে যে বিশেষ্যটা হয়, বিশেষণের সাথে প্রত্যয় যোগে। ধীর বিশেষণ কিন্তু ধীরতা বিশেষ্য, শৌখিন বিশেষণ কিন্তু শৌখিনতা বিশেষ্য, পটুত্ব, নষ্টামি, কুচিটিপনা ইত্যাদি একই রকম। তাহলে আমরা এই যে বিশেষ্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম, এগুলো প্রমিত বাংলা ব্যাকরণে যে পরিভাষা ব্যবহৃত হয়েছে, যেভাবে উদাহরণগুলো সন্নিবেশিত হয়েছে, আমরা সেগুলোকেই তোমাদের সামনে উপস্থাপন করলাম হুবহু। এতে মানে দেখে শেখার একটা সহায়ক উপকরণ হিসেবে কাজে লাগতে পারে। সর্বনামের শ্রেণীবিভাগ, যে শব্দ শ্রেণী বিশেষ্য, বিশেষ্য পদবন্ধ, বিশেষ্য স্থানীয় বাক্যাংশের পরিবর্তে ব্যবহৃত হয়। বিশেষ্যের পরিবর্তে বিশেষ্য স্থানীয় যে বাক্য শব্দযুগ, শব্দ জোট বা কতগুলো শব্দ মিলে যে একটা অর্থ প্রকাশ করে, অথবা বাক্যাংশ যেটা বিশেষ্যের মতো, এর পরিবর্তে ব্যবহৃত ছিল। এটার শ্রেণীবিভাগ অনেক। ব্যক্তিবাচক, পার্সোনাল প্রোনাউন, বাক্যের ব্যাকরণিক পক্ষ বা পুরুষ নির্দেশ করে, যেমন আমি, তুমি, সে ইত্যাদি। বচন ভেদে যেমন এদের রূপের পার্থক্য হয়, তেমনি কারক ভেদেও এদের অন্যান্য রূপ তৈরি হয়। তাহলে ব্যক্তিবাচক সর্বনাম আমি, তুমি, সে। আত্মবাচক, রিফ্লেক্সিভ প্রোনাউন,
কর্তা নিজেই কোনো কাজ করেছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহৃত হয়, যেমন আমি নিজে নিজে কাজটি করেছি, যাত্রীরা স্ব স্ব আসনে গিয়ে বসলেন ইত্যাদি। নির্দেশক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য দূরত্ব নির্দেশ করে, যেমন এ, ইনি, ও, উনি ইত্যাদি। নির্দেশক সর্বনামকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা যায়: নিকট নির্দেশক, দূর নির্দেশক, অপ্রত্যক্ষ বা পূর্ববর্ণিত বস্তু নির্দেশক। তাহলে নির্দেশক আবার বস্তু বানানটা রস্যকার হবে। নিকট নির্দেশক কাছের জিনিসকে বোঝায়, দূর নির্দেশক দূরের জিনিসকে, বা অপ্রত্যক্ষ পূর্ববর্ণিত বস্তু নির্দেশক এরকম হতে পারে। অনির্দিষ্ট সর্বনাম ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছুকে বোঝাতে ব্যবহৃত হয়, যেমন কেউ কোথাও আছে বলে মনে হয় না, এখানে কেউ বলতে অনির্দিষ্ট ব্যক্তিকে, কিছু না খেলে অনির্দিষ্ট বস্তুকে বোঝাচ্ছে ইত্যাদি। অনির্দিষ্ট সর্বনামটা আবার চলে এসছে, এখানে উদাহরণ বেশি করে আছে, যে কেউ কেউ ঘটনাটা জানবেন, চলো কোথাও একটু ঘুরে আসি। তির্যক উল্লেখে বা পরিচয় গোপন করার লক্ষ্যে অনেক সময় অনির্দিষ্ট শব্দাবলী সর্বনামের মতো ব্যবহৃত হয়। এরকম কিছু উদাহরণ: একজন এসেছিল, একটা কেউ যাবে, বৈঠকখানা ঘরে দাবা খেলছে, একজনকে খেতে আসতে বলো। মানে বৈঠকখানা ঘরে দাবা খেলছে এমন একজনকে খেতে আসতে বলো, এদের মধ্যে থেকে একজনকে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। প্রশ্নবাচক সর্বনাম ইন্টারোগেটিভ প্রোনাউন প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্ন তৈরির জন্য বাক্যে ব্যবহৃত হয়। কে, কারা, কার, এগুলো হলো প্রশ্নবাচক সর্বনাম। এখানে কত উদাহরণ আছে: কে মুখোশধারী, কারা দেশের সর্বনাশ করতে চায়, এই বিপদে কাকে বিশ্বাস করব। সংযোগবাচক সর্বনাম রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যের সংযোগ ঘটায়, যেমন স্টেশনে এসে দেখি যে ট্রেনটা চলে গেছে, আমি বলি কি পরীক্ষাটা এবার দিয়ে দাও। এগুলো সংযোগ ঘটাচ্ছে, যে অথবা কি। এগুলো সাধারণভাবে একটি বাক্যের সর্বনাম রূপ, অর্থাৎ বাক্যের সর্বনাম সংযোগটা একটা বাক্যের অংশবিশেষ হিসেবে কাজ করে। কি দেখি। সাপেক্ষ সর্বনাম কোর রিলেটিভ প্রোনাউন একে অন্যের উপর নির্ভরশীল যুগল সর্বনাম, একটা আরেকটার উপর নির্ভরশীল, দুটো বাক্যের সংযোগ ঘটায়, যে আগে আসবে সে আগে পাবে, যে সে, এটা হলো একটা যে ব্যবহার করলে সে এর ব্যবহার লাগে। জোর যার মূল্যক তার, যার তার সাপেক্ষ হচ্ছে তার। যেমন কর্ম তেমন ফল, যেমন তেমন। পারস্পরিক সর্বনাম রিসিপ্রোকাল প্রোনাউন দুপক্ষের সহযোগ বা পারস্পরিক নির্ভরতা বোঝায়, যেমন ওরা পরস্পর বন্ধু, তোমরা নিজেরা নিজেদের সমস্যা মিটে ফেলে, এখানে নিজেরা নিজেদের হবে। তারপর এইগুলো হলো একটার সাথে আরেকটা সম্পর্ক নির্দেশ করে। আত্মবাচক সর্বনামের বিশেষ রূপ বলা যেতে পারে এই পারস্পরিক সর্বনামকে। সকল বাচক সর্বনাম ইনক্লুসিভ প্রোনাউন ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝায়, যেমন সবাই রাঙামাটি যেতে চাচ্ছে, এখানে সবাই বলতে যারা যারা যেতে চাচ্ছে সকলকে বোঝাচ্ছে। সকলেই ত্রাণ সামগ্রী পেয়েছেন, এখানে সমষ্টির সবাই। এরও একাধিক কারকবাচক রূপ হয়, সকলকে, সবার। অন্যবাচক সর্বনাম নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, যেমন অন্যের সমালোচনা করবে তা আমি সইব না, এখানে অন্য অন্য কাউকে অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, নিজ ভিন্ন। অপরে পারলে তুমি কেন পারবে না, অমুকের কাছে গেলে ওর খোঁজ পাবে। লক্ষণীয়, এর সর্বনাম কর্তায় অধিকরণ বিভক্তি যুক্ত হচ্ছে, অর্থাৎ ওই যে এ, অপরে, অন্যে, এগুলো এ বিভক্তি, সর্বনাম কর্তায় অধিকরণ বিভক্তি বলা হচ্ছে। সর্বনাম পড়তে গেলে আমাদের এই যে পক্ষ সম্পর্কে ধারণা রাখতে হবে। আগে যে পরিভাষাটা ছিল পুরুষ, এখন সেটাকে বলে পক্ষ, ইংরেজিতে বলে পার্সন। পক্ষ হলো নাম শব্দের এমন এক ব্যাকরণিক বৈশিষ্ট্য যা দিয়ে বক্তা, বক্তার সামনে উপস্থিত শ্রোতা এবং যার কথা বলা হচ্ছে বলা এমন অনুপস্থিত সত্তা নির্দেশ করা হয়। প্রচলিত ব্যাকরণে একে পুরুষ বলে। পুরুষ হলো
এই যে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত সর্বনাম, অবস্থান ভেদে সর্বনামের রূপভেদ, বক্তা, শ্রোতা এবং অনুপস্থিত সত্তা। অর্থাৎ যিনি বলছেন তিনি একটা পক্ষ, শ্রোতা যিনি শুনছেন সাথে সাথে সামনাসামনি একটা পক্ষ, আর অনুপস্থিত সত্তা মানে যার সম্পর্কে বলা হচ্ছে একে প্রচলিত ব্যাকরণে বলে পুরুষ। পক্ষ তিন রকম। বক্তা পক্ষ আগের পরিভাষা ছিল উত্তম পুরুষ, ইংরেজিতে ফার্স্ট পারসন। বাক্যটির বক্তা বা সমগোত্রীয়কে নির্দেশ করে, আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি। শ্রোতাপক্ষ মধ্যম পুরুষ, এখন শ্রোতাপক্ষ বলা হবে, আগে পরিভাষা ছিল মধ্যম পুরুষ, ইংরেজিতে সেকেন্ড পারসন। এখানে প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ বক্তার সামনে উপস্থিত শ্রোতা, প্রত্যক্ষভাবে যাকে বলা হচ্ছে বা উপস্থিত শ্রোতা, তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, তোমার, তোমাদের, আপনারা, আপনাদের, তোর, তোদের, তোমাকে, আপনাকে, তোকে ইত্যাদি। অন্য পক্ষ প্রথম পুরুষ, থার্ড পারসন। আচ্ছা, অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট সত্তা, ব্যক্তি, প্রাণী, বস্তু, এগুলো অন্য পক্ষ। সে, তারা, তিনি, তারা, তারা সর্বমাত্মক। তাকে, তাদের, তাকে, তাদের, এই চন্দ্রবিন্দু যুক্ত সর্বনামগুলো হচ্ছে সম্ভ্রমাত্মক, ওর, ওদের, ওরা, ওদের ইত্যাদি। মানিপক্ষ, এই যে মানে মানিপক্ষ মানে সম্মান জানিয়ে যেটা বলা হচ্ছে, সমমাত্মক যে শব্দটা একটু ব্যবহার করলাম। প্রমিত বাংলা ব্যাকরণে শ্রোতাপক্ষ অন্য পক্ষ ভেদ নিরপেক্ষ, অর্থাৎ দুটোর মধ্যে খুব একটা পার্থক্য করা হয় না। অর্থাৎ শ্রোতাপক্ষের মানি ক্রিয়ার পক্ষ বিভক্তি আর অন্য পক্ষের মানি ক্রিয়ার পক্ষ বিভক্তি এক, যেমন আপনি খান, ইনি, উনি, তিনি খান। তাহলে এখানে সেকেন্ড পারসনেও যে ক্রিয়ারূপ, থার্ড পারসনেও সেই ক্রিয়ারূপ। তাহলে পক্ষভেদে সর্বনামের যে রূপভেদ, এটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। অনেক সময় প্রশ্ন আকারেও আসে, এই অংশটুকু সেই প্রশ্ন উত্তর লেখার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষণের শ্রেণীবিভাগ, যে শব্দ শ্রেণী যা অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে শব্দটিকে বিশেষিত করে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। প্রধান তিনটি মানদণ্ড অনুসারে বিশেষণের শ্রেণীবিভাগ করা হয়েছে। ক, কোন শ্রেণীর শব্দকে বিস্মিত করে সে অনুযায়ী সেকশনাল বলা হয়েছে। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী মরফোলজিক্যাল, গঠনগত দিক। আর হলো বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী সিনট্যাকটিক। এখানে কোন শ্রেণীর শব্দকে বিস্মিত করে সে অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নাম বিশেষণ। এই বিশেষণ বিশেষ্য অথবা সর্বনাম শব্দকে বিস্মিত করে, অর্থাৎ নাম বিশেষণ হলো বিশেষ্য এবং সর্বনাম বিশেষণ। বিশেষ্যকে বিস্মিত করলে বিশেষ্য বিশেষণ, আর সর্বনামকে বিস্মিত করলে সর্বনাম বিশেষণ, এরকম ভাগও করা হয়। তবে একই বিশেষ্য কিংবা সর্বনামে একই শব্দ বিশেষ্য কিংবা সর্বনামের বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন বিশেষণের বিশেষণ হলো দুষ্টু ছেলেটা দৌড়ে পালালো, তিনি অভিজ্ঞ মিস্ত্রি। সর্বনাম বিশেষণ দুষ্টু, তোকে দিয়ে কাজটি হবে না, তোকে সর্বনামকে বিস্মিত করছে। অভিজ্ঞ, উনি। ভাব বিশেষণ, এই শব্দ বিশেষণকে বিস্মিত করে। তাহলে বিশেষ্য সর্বনাম ছাড়া যখন বিশেষণকে বিস্মিত করে তখন সেটাকে বলা হচ্ছে ভাব বিশেষণ। খুব ভালো ছাত্র, দারুণ, সুন্দর, এই যে ভালো, সুন্দর, এগুলো বিশেষণকে বিস্মিত করেছে। শব্দ কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী বিশেষণ দুই রকম, মৌলিক এবং সাধিত। মৌলিক হলো সিদ্ধ, মানে যা ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। শব্দগুলো ব্যাকরণগতভাবে অবিভাজ্য, ভালো, খারাপ, উঁচু, লাল, মিষ্টি ইত্যাদি। সাধিত বিশেষণ বিভিন্নভাবে গঠিত বিশেষণ, আসলে তৈরি করা, ক্রিয়াজাত, ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগে, জ্বলন্ত আগুন, কাঁদো কাঁদো চেহারা, জ্বলন্ত, জলের সাথে অন্ত, আচ্ছা, কাজ যোগ। তারপরে বিশেষ্যজাত, বিশেষ্যের সাথে তদ্ধিত প্রত্যয় যোগে, দেশীয়, সোনালী, এগুলো বিশেষ্যটা
তদ্ধিত প্রত্যয় গঠিত হয়। সর্বনামজাত সর্বনাম শব্দ, কিছু সর্বনাম শব্দ অন্ত প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। কতদিন, অন্য লোক। ধন্যাত্মক শব্দ যোগে, ধন্যাত্মক কথাটার মানে হচ্ছে ধ্বনির অনুকরণে তৈরি শব্দ। এই যে খুব খুব কাশি, এই যে সরাসরি অন্ত প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ করে খুব খুব কাশি। কাশতে গেলে কি খুব খুব হয়, কেউ খ্যাক খ্যাক বলতে পারে, কেউ খুসখুসে বলতে পারে, অর্থাৎ এটা ধ্বনির অনুকরণ করে তৈরি করা শব্দাংশ। এই জন্য এটাকে ধন্যাত্মক শব্দজাত বিশেষণ। ভন ভনে মাসি, মাসি ভন ভন করে না পন পন করে, এটা ধ্বনির অনুকরণে ভন ভন বলা হয়েছে। সমাসবদ্ধ, কিছু কিছু সমাসবদ্ধ শব্দ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেমন নিয়ম বিরুদ্ধ কাজ, বুদ্ধিহীন লোক ইত্যাদি। উপসর্গযুক্ত বিশেষণ, এ ধরনের বিশেষণ উপসর্গ যুক্তে যোগে গঠিত হয়, যেমন নিখুঁত কাজ, দুঃসহ দারিদ্র ইত্যাদি। বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ। বাক্যে অবস্থান অনুযায়ী বিশেষণকে দুটি ভাগে ভাগ করা যায়। সাক্ষাৎ বিশেষণ বিস্মৃত শব্দের আগে বসে, যেমন গভীর সমুদ্র, হলুদ শাড়ি ইত্যাদি। বিধেয় বিশেষণ বাক্যের বিধেয় অংশে বসে, বাক্যে বিধেয় বিশেষণের পর আর বিশেষ্য থাকে না, যেমন ছেলেটি শান্ত, এ পুকুরের পানি স্বচ্ছ, এগুলো পরে বসছে, এরপর আর কোনো বিশেষ্যের ব্যবহার নাই। তাহলে সাক্ষাৎ বিশেষণ হলো আগে বসে, আর বিধেয় বিশেষণটা শব্দের শেষে বা সবশেষে ব্যবহৃত বিশেষণটাকে বলা হচ্ছে। বিশেষণের সাথে সংখ্যা শব্দের একটা ধারণা আছে, সংখ্যা বা নিউমেরালস এর, এটা হচ্ছে গণনা বা পরিমাপ সংক্রান্ত ধারণা। সংখ্যা যেহেতু বিশেষেরই সংখ্যা নির্দেশ করে, তাই তা অন্যয়ের চরিত্র বিশেষণ হিসেবে গণ্য, অর্থাৎ বিশেষণের সংখ্যা নির্দেশ করে বলে এটা বিশেষণ স্থানীয়। সংখ্যাবাচক বিশেষণ নিউমেরিটিভ অ্যাডজেক্টিভস মূলত দুই প্রকার, পূর্ণ সংখ্যাবাচক আর ক্রমবাচক। পূর্ণ সংখ্যাবাচক হচ্ছে 5 টাকা 7 সমুদ্র, কিন্তু ক্রম বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 7-এর পরিচ্ছেদ, 9-এর পৃষ্ঠা, 36 নম্বর বাড়ি ইত্যাদি। ক্রিয়ার শ্রেণী বিভাগ, যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া, ঘটা, অনুভব করা, অর্থাৎ কোনো কাজ করার প্রক্রিয়াকে বোঝায়। ক্রিয়া পদ আসলে ক্রিয়াবাচক শব্দ, এখানে ক্রিয়া বলেই চিহ্নিত করা হয়েছে, এখন আর ক্রিয়াপদ বলা হয় না। তাহলে এই শব্দ শ্রেণীটা কি করবে? করা, হওয়া, থাকা, খাওয়া, অনুভব করা, এর প্রক্রিয়ার ধারণা দেবে, এটাই ক্রিয়া। বাক্যে ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণীবিভাগ সমাপিকা এবং অসমাপিকা। সমাপিকা হলো ফাইনিট ভাব। ক্রিয়ার এ ধরনের রূপ বাক্যের কর্তার সঙ্গে পক্ষবাচক সম্পর্ক নির্দেশ করে, ক্রিয়ার কাল ও প্রকার আসপেক্টের ধারণা দেয় এবং বাক্যের অর্থগত পূর্ণতা দেয়। যেমন আমি বই পড়েছি, সমাপ্ত করেছে, এই জন্য এটাকে অর্থগত পূর্ণতা দেওয়া ক্রিয়া বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তুমি ঢাকা গিয়েছিলে, সে গান গাইবে। আর অসমাপিকা ক্রিয়াটা হলো নন ফাইনিট, অর্থাৎ এটা বাক্যে পূর্ণতা দেয় না, বাক্যে অর্থ গঠনগত পূর্ণতা দেয় না, পক্ষ, প্রকার বা কালের চিহ্ন যুক্ত হয় না, পুরুষ বা কালের চিহ্ন যুক্ত হয় না, অর্থ গঠনগত পূর্ণতা দেয় না। সাধারণত আ, এ, লে, তে এগুলো দ্বারা অসমাপিকা ক্রিয়া গঠন করে। যেমন আমার যাওয়া, তাহলে কি ক্রিয়া, বাক্যটা শেষ হলো না। তোমরা শুয়ে, সকালে সূর্য উঠলে। তাহলে সমাপিকা অসমাপিকা ক্রিয়া সম্পর্কে আমাদের পূর্ববর্তী ধারণাই বহাল। কর্মপদ গ্রহণের ক্ষমতা অনুসারে ক্রিয়ার শ্রেণীবিভাগ। সকর্মক, যেটা কর্মপদ যুক্ত ক্রিয়া সেটাকে বলে সকর্মক ক্রিয়া। সে বই পড়ে, বইটা হলো কর্মপদ। বাবা আমাকে ডাকছেন, আমাকে, এটা হলো কর্মপদ যুক্ত, কিন্তু ক্রিয়া হলো পরে ডাকছেন, মানে বই, আমাকে, দুটো কিন্তু আসলে কর্ম, আর ক্রিয়া হলো সকর্মক ক্রিয়া হলো পরে ডাকছেন। বাক্যে ক্রিয়ার সঙ্গে কি বা কাকে প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায়। তাহলে আমরা যদি কি পড়ে, সে বই পড়ে, কাকে ডাকছে, আমাকে। অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া বাক্যে কোনো কর্মপদ গ্রহণ করে না, যেমন সে ঘুমায়, মেঘ ডাকে ইত্যাদি, এগুলো অকর্মক ক্রিয়া।
এ ধরনের ক্রিয়াকে ঘিরে কি বা কাকে প্রশ্ন করা চলে না। তাহলে এখানে সে কি ঘুমায়, কি ডাকে, কাকে ডাকে ইত্যাদি কোনো প্রশ্ন নাই, এই জন্য এটা অকর্ম। দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়ায় দুটি কর্মপদ গ্রহণে সক্ষম। দ্বিকর্মক ক্রিয়া থাকে দুইটা কর্মপদ। আমাকে বই দিয়েছেন, এখানে দিয়েছেন ক্রিয়াটা দুইটা কর্মকে গ্রহণ করেছে। একটা হলো কি দিয়েছে, কাকে দিয়েছে, আমাকে বইটি। তারপরে প্রযোজক ক্রিয়া, কর্তার প্রযোজনা বা চালনায় যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো বোঝায় সেটাকে বলেছে প্রযোজক ক্রিয়া। মানে কর্তা নিজে না করে যখন অন্যকে দিয়ে কাজটা করায় তখন সেটা প্রযোজক ক্রিয়া। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এখানে মা নিজে খাচ্ছেন না, শিশুকে খাওয়াচ্ছেন। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, এই পড়াচ্ছেনটা প্রযোজক ক্রিয়া। গঠন বৈশিষ্ট্য অনুসারে ক্রিয়ার শ্রেণীবিভাগ: একক ক্রিয়া বা এক শাব্দিক ক্রিয়া, একটা শব্দ দিয়ে; যুক্ত ক্রিয়া, একাধিক শব্দ; যৌগিক ক্রিয়া, সমাপিকা অসমাপিকা মিলে; মিশ্র বা সংযোগমূলক ক্রিয়া। এগুলো আসলে খুব জরুরি নয়, কিন্তু আমাদের তবু নাম বা পরিভাষাটা জানতে হবে। অস্তি নেতি অর্থে ক্রিয়ার শ্রেণীবিভাগ। মিশ্র বা সংযোগমূলক ক্রিয়া প্রথমে বিশেষণ বা বিশেষণ স্থানীয় শব্দাংশগুলো পূর্বে বসে, তারপরে ক্রিয়ার ব্যবহার হয়। আচ্ছা, অস্তিনেতি অর্থ অনুসারে অস্তিবাচক আর নেতিবাচক, হা সূচক আস অর্থে, আর নেতিবাচক হলো নয় বা নেতি অর্থে, নেই অর্থে। সম্পূর্ণ ক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া, এভাবেও ক্রিয়ার শ্রেণীবিভাগ হয়। বল ধাতুর সমস্ত কাল, প্রকার ইত্যাদিতে ক্রিয়ারূপ প্রাপ্য, কিন্তু বট ক্রিয়ার একরকম পূর্ণাঙ্গ রূপ হয় না। তাহলে সম্পূর্ণ ক্রিয়া হচ্ছে যেটা ক্রিয়ার সম্পূর্ণতা দিতে পারে, যে ক্রিয়াটা বলছে, বলবেন, কিন্তু বটে রে, বট, এখানে বট ক্রিয়ার কিন্তু পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় না। তো আমরা আজকে যে ক্লাসটি সম্পন্ন করলাম, সেখানে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এবং ক্রিয়ার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা তোমাদেরকে উপকার করতে পারে এভাবে যে এই যে শ্রেণীবিভাগগুলো বা এই পরিভাষাগুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই নির্ণয়ের সুবিধা হবে। তোমাদেরকে কিন্তু এই ভাগগুলো নির্ণয় করতে হবে না, বা প্রশ্ন উত্তর না লেখার জন্য আমরা উৎসাহিত করি। নির্ণয়টা করতে গেলে প্রত্যেকেই স্বীকার করে নেবে যে ভাষাগত ব্যাপার, এটা ব্যবহারিক বিষয়, আসলে প্রচুর অনুশীলনের কোনো বিকল্প নাই। এই জাতীয় ক্লাসে হয়তো ধারণা পাওয়া যেতে পারে, কিন্তু তোমাকে শব্দ শ্রেণী নির্ণয় করতে হলে বিভিন্ন সালের প্রশ্ন ঘেটে সংকলন তৈরি করে অনুশীলন করতে হবে, এবং সেগুলো এই ক্লাসের ভাগ যেগুলো পড়ানো হচ্ছে সাথে উদাহরণগুলোকে মিলিয়ে দেখতে পারো যে ঠিক আছে কিনা। অনেক সময় বাজারের অনেক বইতে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমি যেখান থেকে তোমাদের জন্য এই বিষয়গুলো সংযুক্ত করেছি সেটা বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। এখানে কোনো দ্বিমত করার সুযোগ নাই। তারপরও ভাষা নিয়ে মতান্তর থাকবে, ভাষা বহতা নদীর মতো। এখানে কোনো একক সিদ্ধান্ত বা স্থায়ী কোনো সিদ্ধান্ত হতে পারে বলে আমার জানা নাই। তো সময়ের সাথে সাথে এর পরিবর্তন হতে পারে, ব্যবহারের উপর শব্দের শ্রেণী অনেক সময় ভিন্ন হতে পারে, কিন্তু মোটামুটি যে ধারণাটা সেটা স্পষ্ট থাকা দরকার। আমাদের কাছেও ব্যাকরণিক শব্দ শ্রেণীর ধারণাটা নতুন, নিশ্চয়ই পদের সাথে অনেক জায়গায় মিল আছে, সেজন্য এটা পদের শ্রেণীবিভাগ নয়, এটা শব্দের শ্রেণীবিভাগ। এই কথাটা আমি বারবার বলছি এবং আমার শিক্ষার্থীরাও আশা করি বুঝতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।